আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, আমি এই ক্লাসের প্রথম পর্ব একটা ক্লাস নিচ্ছি। সেইখানে যে অংশটুকু যে পর্যন্ত আমি ব্যাখ্যা করছি, ঠিক তার পরের যে টপিকগুলো আছে সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো যেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব সেটা হলো রাসায়নিক বিক্রিয়ার তাপ শক্তির রূপান্তর, সূচক কোষ এবং তড়িৎ বিশ্লেষণ। তো যেহেতু এটা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার, আমি একটু টপিক উপরে লিখে রাখছি। দেখো, তো প্রথমে যেটা শুরু করা যায়, দেখো রাসায়নিক বিক্রিয়ার তাপ শক্তির রূপান্তর। এর মানে হলো রাসায়নিক বিক্রিয়া আমরা প্রয়োগ করে, রাসায়নিক বিক্রিয়া করে আমরা এখানে তাপ উৎপাদন হতে পারে, আবার তাপ হ্রাস হতে পারে, অথবা রাসায়নিক শক্তি থেকে আমরা অন্য শক্তি রূপান্তর করতে পারি। আসো দেখো আমরা একটু আলোচনা করি যে বিষয়টা। প্রথমে যে টপিকসটা আছে রাসায়নিক বিক্রিয়ার তাপ শক্তির রূপান্তর। তাই এই বিষয়টা দেখো, তোমরা সবাই জানো যে যদি আমরা মোমবাতি জ্বালাই তাহলে কি হয়, যে মোমবাতি জ্বালানোর ফলে জ্বালায় যদি আমরা একটু কাছে নিয়ে আসি তাহলে কি একটু তাপ লাগে, তাহলে কি হলো যে রাসায়নিক শক্তিটা হলো কি সঞ্চিত শক্তি। মোমটা হলো পুরোটা একটা হাইড্রোকার্বন বলে, যেটা তোমরা উপরে ক্লাসে উঠলে বা 8 থেকে যখন 9-এ উঠবা তখন জানতে পারবা। মোম একটা রাসায়নিক বস্তু বলা যায়, যেখানে যদি আমরা ওটা কি করি জ্বালাই, তাহলে সেটা থেকে আমরা যদি একটু কাছে নিয়ে আসি তাহলে আমাদের একটু তাপ লাগে। এর মানে হলো রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি রূপান্তর হলো। তারপরে আমরা যদি আর একটা বিষয় একটু ভাবি, দেখো যদি অন্ধকার ঘরে মোমবাতি জ্বালানো হয় তাহলে কি হয়, দেখবো যে পুরো ঘরটা আলো হয়ে যায়। তাহলে এটার মাধ্যমে জানলাম যে রাসায়নিক শক্তি থেকে আমরা আলোক শক্তিও পেতে পারি। তাহলে এই রাসায়নিক বিক্রিয়া তাপ শক্তির রূপান্তর, এর মানে হলো, তাহলে আমরা যদি এইভাবে একটু ভাবি যে রাসায়নিক শক্তিটা যদি আমরা একটু সঞ্চিত শক্তি ধরি, দেখো যদি আমরা সঞ্চিত এভাবে লিখতে পারি, সঞ্চিত রাসায়নিক শক্তি, তো আমরা এটা কি ধরতে পারি, মোম থেকে আমরা যে শক্তিটা রূপান্তর হচ্ছে সেটা প্রথমে যেটা আমরা পাচ্ছিলাম, প্রথমে আমি যেটা উদাহরণ দিয়েছিলাম সেটা হলো তাপ শক্তি এবং আলোক শক্তি। তাহলে আমরা মোম রাসায়নিক শক্তি বা রাসায়নিক বস্তু, এখানে তাহলে তাপ শক্তি পাচ্ছি, আলোক শক্তি পাচ্ছি। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির যে পরিবর্তন রূপান্তর হচ্ছে, তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম। আর একটা বিষয়, যদি আমরা একটা বিক্রিয়ার মাধ্যমে দেখাই তাহলে সহজেই আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সহজেই তোমরা এটা বুঝতে পারবা। দেখো ক্যালসিয়াম অক্সাইড, এর সাথে যদি আমরা পানি দেই তাহলে একটা বিষয়, ক্যালসিয়াম অক্সাইড তোমরা সবাই জানো, আমি গত ক্লাসে, ক্যালসিয়াম অক্সাইড হলো একটা চুনের সংকেত। এটা যদি আমরা পানি দেই, তোমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, জানো, দেখবা এখানে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড। তার আগে আমার একটু বলো যে এই বিক্রিয়া কি হয়েছে। এইখানে যদি আমরা এই হোল ব্র্যাকেট দিয়ে 2 দিব, আমি আগের ক্লাসে এটা তোমাদের শিখাইছি যে যদি আমরা একটু উপরে দেখি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, গত ক্লাসে বা গত পর্বে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করছি, তারপরে একটু বলে দিই, একটু খেয়াল করে দেখো। ক্যালসিয়ামের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1, হাইড্রোক্সিল, তো এইখানে এই যোজনী আসবে আর এই 2
এর কাছে আসবে। এখন যেহেতু হাইড্রোক্সাইড একটি যৌগমূলক, এই কারণেই আমরা ব্র্যাকেট দিয়ে এর পাশে লিখব, কারণ হাইড্রোক্সাইড বা হাইড্রোক্সিল এইটা একটা মৌলের নিয়ে আচরণ করছে, এই জন্য আমরা এখানে 2 দিব। তাহলে দেখো এই বিক্রিয়াটার মানে হলো যে ক্যালসিয়াম অক্সাইড যখন পানি ছাড়া ছিল তখন এই বিক্রিয়াটা কি হয়েছে, যে তোমরা সবাই জানো চুনের ভিতরে পানি দিলে, তোমাদের অনেকের অভিজ্ঞতা আছে, দেখবা যে চুনের ওইটা গরম হয়ে যায়, পানিটা গরম হয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে তাপ হবে, ওই পানিটা, চুনের পানিটা তাপ হবে। এখন এই তাপের উপর ডিপেন্ড করে আবার রাসায়নিক বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো তাপ উৎপাদী আর একটা হলো তাপ হারী। তো তাপ উৎপাদী মানে হলো এই বিক্রিয়ক যদি বিক্রিয়া করে, যদি এই মৌলগুলো বা যৌগগুলো বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে, সেখানে যদি তাপ উৎপন্ন করে সেটা হলো তাপ উৎপাদী। আর যদি আরেকটা উদাহরণ দেওয়া যায়, দেখো Na2O2, তাহলে আমরা 2Na পাবো। এই বিক্রিয়াটি এইখানে সাধারণত 180 কিলোজুল তাপ কমে যায়, তাহলে এটা হলো তাপ হারী। এখন তাপ উৎপাদী তাপ হারী তোমাদের বইতে এইভাবে বিস্তারিত নাই, তবে তোমাদের যেটুকু সাধারণ জ্ঞান যেটা লাগবেই সেটা হলো তাপ শক্তির রূপান্তর মানে হলো কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ তাপ উৎপন্ন হতে পারে আবার কমতে পারবে, যে তাপের যে হেরফের হবে না এটা কখনোই সম্ভব না। কোনো বিক্রিয়ায় তাপ কমে যেতে পারে, আবার কোনো বিক্রিয়ায় তাপ উৎপন্ন হতে পারে। তো তোমরা সবাই জানো এটা হলো বিক্রিয়ক, এটা হলো উৎপাদ। তো রাসায়নিক যে বিক্রিয়ার মাধ্যমে তাপ শক্তির রূপান্তর যে বিষয়টা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো প্রথমে বলছি যে মোম কি, রাসায়নিক শক্তি বা সঞ্চিত শক্তি। সেখানে আমরা যখন আমরা আগুন মানে মোমবাতি জ্বালালাম তখন কি হলো, তাপ শক্তি উৎপন্ন হলো, আলো শক্তি উৎপন্ন হলো। এটা আমাদের বাস্তব জীবনের যে ঘটনা সেটার মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারলাম। এরপরে যেটা আমি বিক্রিয়ার মাধ্যমে বুঝালাম যে ক্যালসিয়াম অক্সাইড একটা চুন, আর এর সাথে যদি পানি দিই তাহলে উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেখানে ওই চুনের পানিটা কি হয়, যে তাপ উৎপন্ন হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তাপ যে উৎপন্ন হয়, তাহলে তোমরা এটা বুঝতে পারছো এই বিক্রিয়ার মাধ্যমে। পরবর্তী যেটা আছে নাইট্রোজেনের সাথে অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, নাইট্রাস অক্সাইড যেটা, সেখানে গেলাম তাপ কমে যায়। তাহলে দুইটা বিক্রিয়ার মাধ্যমে তোমরা সহজেই জানলাম যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে, সেখানে তাপ উৎপন্ন হবে অথবা তাপ কমে যাবে, অবশ্যই এই দুইটা ঘটনা ঘটবেই। তাহলে এর পরবর্তী যে টপিক সেটাই আসো দেখো। তাহলে আমি একটু এটা ক্লিন করে দিই। এরপরে দেখো আমরা শুষ্ক কোষ নিয়ে কথা বলবো। শুষ্ক কোষ মানে হলো এখানে তরল পদার্থ মানে তরল যে যৌগগুলো সেগুলো কোনোটা ইউজ করা হয় নাই, এই জন্য এইখানে শুষ্ক কোষ বলা হয়। আমি তোমাদের সুবিধার ক্ষেত্রে ব্ল্যাকবোর্ডে বা হোয়াইট বোর্ডে দেখো আমি একটু ছবিটা এঁকে রাখছি। তারও সুবিধার ক্ষেত্রে দেখো আমি, তোমরা তো সবাই এই ব্যাটারি পরিচিত সবাই, তারপরে দেখো এই ব্যাটারির সাথে একটু খেয়াল করে দেখো এই শুষ্ক কোষটা আমি এঁকে রাখছি। দেখো তার আগে ব্যাটারিটা পরিচিতের আগে আমি একটু এখানে বলে দিই, এই ধাতব দণ্ড 2p, এটা বলে ধাতব 2p। একটু খেয়াল করে দেখো ধাতব টুপিটা এই যে, তার আগে দেখো এখানে একটা প্লাস আছে একটা মাইনাস আছে, এই যে আমি প্লাস দিছি, এই যে মাইনাস। এই ধাতব টুপিটা আমরা কি বলবো, একেবারে কার্বন দণ্ডটা এইভাবে আসবে, ঠিক আছে। এখন এইটা আর এইটা হচ্ছে দস্তার চোঙ বা দস্তার পাত্র বলে, যেটা দেখো সাধারণত এইটা খেতে দেখাই, এটা ধাতব টুটি, এইখানে আর পিচের আস্তরণ দিয়ে এই ক্যাপটা দিয়ে আটকায় দেওয়া হয়। তারপরে এই যে সিলিন্ডার বলবো, যেটা বলবো সেটা হলো কি, যে তোমার দস্তার চোঙ, যেটা অ্যানোড হিসেবে কাজ করবে, আমি একটু পরে বুঝাই দিচ্ছি। আর দেখো আমি এই ভিতরে এই
দণ্ডটা এমনভাবে রাখা হয়েছে যেন এই দস্তার চোঙের সাথে এটা অ্যাড না হয়ে যায়। বুঝতে পারছো? এর ভিতরে অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বন মানে গুঁড়া, ম্যাঙ্গানিজ অক্সাইডের মিশ্রণ দিয়ে এমনভাবে একটা পেস্ট অথবা কাই তৈরি করা হয়, যেমন এমনভাবে দেওয়া হয় যেন এই দস্তার চোঙের সাথে এই কার্বন দণ্ড অ্যাড না হয়ে যায়। বুঝতে পারছো? যেন মিশে না যায়। দেখো এই দণ্ডটা কোনো থেকে একটু দূরে আছে। তো এইখানে দেখো যে দস্তার চোঙটা আছে, এই যে এটা একটা যেটা তোমরা দেখবে যে এই উপরে একটা কাগজ লেবেল লাগানো আছে, সেই লেবেলটা খুলে ফেললে আমরা যে জিঙ্কের দণ্ড পাবো সাধারণত সেইটা হলো তোমার অ্যানোড হিসেবে কাজ করবে। এইখান থেকে অ্যানোড ইলেকট্রন ছাড়বে আর ঠিক এই কার্বন দণ্ড রিসিভ করে এখানে তড়িৎ প্রবাহ চলতে থাকবে। ইলেকট্রন যাওয়া মানে হলো সেখানে তড়িৎ প্রবাহ চলতে থাকবে। তো আমরা যদি এরকম একটা ব্যাটারি আঁকি, একটা বর্তনী আঁকি, তার আগে একটু বলে নিই বর্তনীটা কি। কোনো পরিবাহী দিয়ে যদি ইলেকট্রন পরিবাহের কোনো পথ সৃষ্টি করা হয়, সেখানে যেটা তৈরি হবে সেটা হলো ওই যে বর্তনী। দেখো এইখানে যদি আমি একটা ব্যাটারি আবার আঁকি, তো এইখানে এটার সাথে যদি এটা কানেক্ট দেওয়া হয় তাহলে কি হয়, যে এরকম একটা বাল্ব যদি সংযুক্ত করা হয় তাহলে এই বাল্বটা একটু দেখা হয়ে গেল। এই বাল্বটা কি হবে, জ্বলে উঠবে। তো এইখানে দেখো এটা প্লাস, এটা মাইনাস, এখান থেকে ইলেকট্রন ছাড়বে। এখন এই ইলেকট্রন, তাহলে এই একটা বর্তনী তৈরি করা হলো, দেখছো পরিবাহী তার দিয়ে আমরা ইলেকট্রন সরবরাহ, যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন দস্তা থেকে যতক্ষণ পর্যন্ত ইলেকট্রন দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত এই লাইটটা জ্বলতে থাকবে, এই বাল্বটা জ্বলতে থাকবে। তো এইখানে কলম একটা দেখো, আমরা একটা সার্কিট দিয়ে একটা ব্যাটারি কানেক্টেড দিয়ে একটা পরিবাহী তার দিয়ে আমরা ব্যাটারি কানেক্টেড করছি। তোমরা দেখে থাকবা যে অনেক ক্ষেত্রে ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায়, মানে এই দস্তার চোঙের সাথে ততক্ষণ পর্যন্ত এই বাল্ব জ্বলবে যতক্ষণ পর্যন্ত দস্তা ইলেকট্রন দিতে থাকবে। তার মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয় এই কারণে। আর বিভব পার্থক্যের কারণে এই কারণেই যে ইলেকট্রিসে সাপ্লাই করতে থাকে। তো এইটা হলো, তোমরা একটু পড়বা যে কী কী থাকে তোমাদের 8 লেভেলে, যেটা আছে যে যখন 19 উঠবে তখন আরও বিস্তারিত আছে। তোমাদের 8 লেভেলে একটা ব্যাটারি বা শস্যকোষ কীভাবে তৈরি হয়, একটা ধাতু দিয়ে আটকানো থাকে, কার্বন দণ্ড থাকে, ভিতরে অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ, একটা কাই বা পেস্ট তৈরি করা হয়। সেখানে একটা দস্তার চোঙ বা দস্তার পাত্র থাকে, তার ভেতরে কার্বন দণ্ড এমনভাবে ইউজ করা হয় যেন এই দস্তার পাত্রের সাথে এটা না মিশে যায়। এই হলো তোমার সূচকোষ। এরপরে যেটা আছে অ্যানোড আর ক্যাথোড। এখানে বললাম অ্যানোডের ব্যাপারটা আমি তড়িৎ বিশ্লেষণে বলবো, তার আগে একটু বলে নিই। অ্যানোড হলে ইলেকট্রন ছেড়ে দেয় আর ক্যাথোড ইলেকট্রন গ্রহণ করে। দেখো পরবর্তীতে আমি যেটা বলবো সেটা হলো তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ মানে কি, কোনো বিশ্লেষ্য পদার্থ মানে কি, যে কারেন্ট দেওয়ার ফলে বা বিদ্যুৎ দেওয়ার ফলে যে যৌগটা বিশ্লেষিত হয়ে যাবে, সেটা হলো তড়িৎ বিশ্লেষণ। তো যে সকল রাসায়নিক বিক্রিয়া, যে সকল যৌগ বিগলিত বা দ্রবীত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে সেটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর ওই যৌগটা আমরা তড়িতের কারণে বিশ্লেষিত করতেছি, এই কারণে সেটা তড়িৎ বিশ্লেষণ। তো আমরা সহজ একটা চিত্রের মাধ্যমে যদি আমরা বুঝি তাহলে আর একটু ক্লিয়ার হয় বিষয়টা। দেখো, তো আমরা যদি এরকম একটা পাত্র আঁকি, তো পাত্রের ভিতরে আমরা যদি এরকম একটা এই দ্রবণের ভিতরে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড দিই, তো এইখানে আমি দুটো দণ্ড আঁকবো, যেটা জিঙ্কের দণ্ড থাকবে, যেটা আমরা বলবো তড়িৎদ্বার। তো তড়িৎদ্বার যদি হয় তাহলে আমরা একটা
ব্যাটারি দিয়ে কানেক্ট করার আগে একটা সুইচ দিব। এটা হলো প্লাস, এটা হলো মাইনাস। তো এখানে একটা সুইচ থাকবে। এখন এটা হলো জিঙ্কের তড়িৎদ্বার। আমরা এর ভিতরে আমরা কি দিব? সোডিয়াম ক্লোরাইড, জলীয় দ্রবণ। এখন ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত হয় সেইটাকে আমরা বলবো অ্যানোড তড়িৎদ্বার। আর ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত হয় সেটা হলো ক্যাথোড তড়িৎদ্বার। এখানে আমি সংক্ষেপে লিখি এটা তড়িৎদ্বার। এখন একটু খেয়াল করো, সোডিয়াম ক্লোরাইডে যদি আমরা এটা জলীয় দ্রবণে দিই তাহলে সোডিয়াম ক্লোরাইডটা দেখো, একটু উপরে লিখে দিই। সোডিয়াম ক্লোরাইড একটু খেয়াল করে দেখো তো, সোডিয়াম ক্লোরাইডটা ভাঙে কিভাবে? ওরা সোডিয়াম প্লাস হবে আর ক্লোরিন মাইনাস হবে। এখন সোডিয়ামটা আমরা ক্যাটায়ন বলবো আর ক্লোরিনকে অ্যানায়ন বলবো। ক্যাটায়ন কেন বলে? ক্যাটায়ন হলো ধনাত্মক চিহ্নযুক্ত যৌগ, আর ঋণাত্মক চার্জ থাকবে। ধনাত্মক চার্জ থাকবে সেটা হচ্ছে ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জ থাকবে সেটা হলো অ্যানায়ন। এই ক্যাটায়ন আর অ্যানায়ন যদি তোমরা বুঝে না থাকো, সংক্ষেপে আমি যদি বলি যে কোনো পরমাণু যদি ইলেকট্রন ছেড়ে দেয়, সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে সে প্লাস হয়ে যায় একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে। কেন ছাড়ে? আরেকটু দেখো এই কেন ছাড়ে। সোডিয়াম ওর শেষ কক্ষপথে, যেহেতু সোডিয়ামের 11, এই শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে, আর সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকার কারণে যদি সে একটা ইলেকট্রন দিয়ে দেয় বা ছেড়ে দেয় তাহলে সে তার দ্বিতীয় কক্ষপথ যেটা সেটা তার অষ্টক নিয়ম পালন করে, সে সুস্থিতি অর্জন করে। এই কারণে সে এই একটা ইলেকট্রন সে যদি দিয়ে দেয় তাহলে এই কক্ষপথ তার থাকবে না, তখন তার শেষ কক্ষপথটা অষ্টক হবে এবং সুস্থিতি অর্জন করে। ঠিক এই জন্যই সোডিয়াম হলো প্লাস। আর একটা বিষয় হলো, সোডিয়াম যখন এরকম দেখো, সোডিয়াম যখন নিরপেক্ষ থাকে তখন ওর ভিতরে ইলেকট্রন থাকে হলো 11টা, প্রোটন থাকে হলো 11টাই। কিন্তু যখন এই প্লাস দেওয়া হয়, এরকম প্লাস আসে, তখন আমাদের এইখানে ইলেকট্রন থাকে কয়টা? অবশ্যই যেহেতু একটা কমে গেছে 10টা, আর প্রোটন থাকে 11টা। একটু ভালো করে খেয়াল করে দেখো তো, এইখানে 10টা মানে কি? ইলেকট্রন আছে 10টা, কিন্তু প্রোটন আছে কয়টা? 11টা। এই জন্যই ওর বেশি কারণে ও এই রূপ ধারণ করবে। ক্লিয়ার? ক্লোরিনের ব্যাপারটাও একই। ক্লোরিনের দেখো শেষ কক্ষপথে কয়টা আছে? শেষ কক্ষপথে ওর 7টা আছে। তো যদি ওই ইলেকট্রন একটা সে রিসিভ করে, এটা একটু ভিন্ন করে লিখি, মনে করো একটা যদি রিসিভ করে, এখানে ক্রস আকারে লিখি, তাহলে ওর দেখো বাইরের বা সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ওরও 8টা হয়ে যায়। তাহলে কি হয়? সুস্থিতি অর্জন করে। এই জন্যে ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করে সে ক্লোরিন মাইনাস হয়ে যায়। তাহলে এই ব্যাপারটা হলো, এটা ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। এখন সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, তাহলে এখন কি ব্যাপারটা কি হবে দেখো, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। এখানে তো ক্লোরিন মাইনাস আকারে রয়েছে, কারণ জলীয় দ্রবণে কি হয় যে দ্রবণটা আয়ন রূপ ধারণ করে। এটা প্লাস, এটা প্লাস। একটু খেয়াল করে দেখো, একটু লিখি, এটা মাইনাস। এখন সোডিয়ামে যেখানে যেটা ঘটবে দেখো, যেহেতু এইটা এই তড়িৎদ্বারটা কি ঋণাত্মক, তাহলে সোডিয়াম কি হবে? প্লাস। সোডিয়াম এইখানে ছিল কি হবে? সোডিয়াম যেহেতু প্লাস ছিল, তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করে সে নিরপেক্ষ হয়ে যাবে একটা ইলেকট্রন। তাহলে এইখানে তার আগে একটু বলে নিই যে ক্লোরিন তাহলে ইলেকট্রন ছাড়বে, ইলেকট্রন কেন এখানে ক্লোরিন ইলেকট্রন ছেড়ে দেবে। ক্লোরিন একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে, কারণ ওর ভিতরে তো ইলেকট্রন বেশি আছে। কোথায় যে ছাড়বে? তাহলে এইটা যেহেতু অ্যানায়ন, তাহলে অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দেবে। ক্লোরিন একটু খেয়াল করে দেখো, ক্লোরিনের
ইলেকট্রন বেশি আছে। কিভাবে বেশি আছে তোমাদের একটু আগে দেখো, এই দেখো ক্লোরিনের ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় থাকার কথা কয়টা, এইখানে লিখি, এখানে না হলে একটু মুছতে দিয়ে লিখি। দেখো একটু, ক্লোরিন একটা ইলেকট্রন ছেড়ে দেবে, সে ছেড়ে দিয়ে কি হবে, কেন ক্লোরিন, তুমি দেখো যদি আমরা এভাবে একটু করি যে ক্লোরিনের ভিতরে ইলেকট্রন আছে হচ্ছে 18টা আর প্রোটন আছে 17টা। তাহলে ওর ভিতরে ইলেকট্রন বেশি, এই জন্য একটা ইলেকট্রন সে ছেড়ে দেবে, তাহলে অ্যানায়ন, ক্লোরিন কি অ্যানায়ন, ইলেকট্রন অ্যানোডে ছেড়ে দিয়ে এখান থেকে এসে ওই যে সোডিয়াম প্লাস আছে সে রিসিভ করবে। তাহলে ক্লোরিন তো আর একা থাকতে পারে না, তখন আরেকটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। আর এই ইলেকট্রন সোডিয়াম প্লাস গ্রহণ করে সেই সোডিয়াম ধাতুতে পরিণত হবে, যেটা পাত্রের গায়ে লেগে থাকবে, পাত্রের গায়ে এই সোডিয়াম ধাতু লেগে থাকবে। এভাবেই তড়িৎ বিশ্লেষণ করা হলো। দেখো আবার একটু বলি, যখন আমরা এই সুইচটা অন করব তখন কি হবে যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, এটা তো দ্রবণে ওরা এইভাবে আয়ন রূপে রয়েছে। যদি আয়ন রূপে থাকে তাহলে কি হবে যে যখনই আমরা ব্যাটারির সাথে কানেক্টেড দিব বা সুইচ অন করব, তাহলে কি হবে, ক্লোরিন ইলেকট্রন ছেড়ে দিয়ে কোথায় ছাড়বে, অ্যানোডে ছাড়বে ইলেকট্রন, অ্যানোডে ছেড়ে দিয়ে সে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। তখন আর একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সে ক্লোরিন গ্যাসে পরিণত হলো। এখন ওই যে ইলেকট্রনটা ছাড়ছে সে ইলেকট্রনটা এই সোডিয়াম গ্রহণ করে সে সোডিয়াম ধাতুতে পরিণত হয়ে যাবে। এই ধাতুগুলো সবই এই পাত্রের গায়ে লেগে থাকবে। এইভাবে ক্লোরিন গ্যাস হবে আর সোডিয়াম ধাতুতে পরিণত হবে। তাহলেই আমরা, এটা কি ব্যাটারি মানে কি কারেন্ট, এখানে তো আমরা ব্যাটারির মাধ্যমে কারেন্ট উৎপন্ন করতেছি। এই কারেন্টের মাধ্যমে একটা যৌগরে ভেঙে আমরা একটা ক্লোরিন গ্যাসে পেলাম, একটা সোডিয়াম ধাতুতে পরিণত করলাম। তাহলে ব্যাপারটা কেমন হলো দেখো, তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা দুইটা পরমাণু আলাদাভাবে পাইলাম। তো এই হলো তড়িৎ বিশ্লেষণ করছো। তারপরেও যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্টস করো, ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরও তোমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থেকো, খুদা হাফেজ।